ক্লাসে আসছো সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রাজীব হাসান মিথুন। ভালো আছেন স্যার? হ্যাঁ, আছি ভালো। তোমাদের লেখাপড়া কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ স্যার ভালো। তার প্রমাণ কই? গুগল ক্লাসরুমে কিছু কাজ দিছিলাম না? কাজগুলো করছো? একটু স্যার। হুম? আচ্ছা, আজকে আমরা কলিগেটিভ ধর্ম পড়বো। কলিগেটিভ ধর্ম বাংলা হচ্ছে সহগামী ধর্ম। হ্যাঁ, এটার ধর্মের সংজ্ঞাটা কি? অনুদ্বায়ী কঠিন দ্রব্য বিশিষ্ট তরল লঘু দ্রবণের যেসব ধর্ম শুধুমাত্র দ্রব্যের কণা সংখ্যার উপরে বা মোলারিটির উপর নির্ভর করে, কিন্তু দ্রব্যের প্রকৃতি বা আণবিক ওজনের উপর নির্ভর করে না। হ্যাঁ, কিসের উপর নির্ভর করবে না? দ্রব্যটার প্রকৃতির বা আণবিক গঠনের উপর নির্ভর করে না, তাদেরকে আমরা বলবো সহগামী ধর্ম বা কলিগেটিভ ধর্ম। তো কলিগেটিভ ধর্ম হলো চারটা। কয়টা কলিগেটিভ ধর্ম? জবাব দাও। চারটা স্যার। হ্যাঁ, নামগুলো বলো। ইলেক বাষ্পচাপের অবনমন, স্ফুটনাঙ্ক উন্নয়ন, হিমাঙ্ক অবনমন, অসমোটিক বাষ্পচাপ। অসমোটিক চাপ। তাহলে এই চারটা তোমার বিষয় আছে, চারটা বিষয় আমরা শিখবো। হ্যাঁ, তা বাষ্পচাপ অবনমন আমি গতদিনে শিখাইছি, ওটা আমাদের আর এখন দরকার নাই। বাষ্পচাপ অবনমনের সূত্র আমরা জানি, গত ক্লাসে রাউল্টের সূত্র পড়াইছি এবং ওখান থেকে আমরা দেখছি। তো বাষ্পচাপ অবনমনের এই সূত্রটা, যে চারটা সূত্র আছে, চারটা সূত্রের এই একটা তো নিজেই বাষ্পচাপ অবনমন সূত্র, আর বাকি যে তিনটা আছে, এই তিনটা বাষ্পচাপ অবনমনের জন্যই তৈরি হয়েছে। তাহলে বাকি তিনটাও বাষ্পচাপ অবনমনের উপর নির্ভর করে প্রতিষ্ঠিত, এটা আমরা দেখবো একটু পরেই। তাহলে এখানে প্রথমে আসি যে স্বীকার্যগুলো কি কি এই সূত্রগুলোর। দ্রব অনুদ্বায়ী, এরা বাষ্পীভূত হয় না, দ্রবণের বাষ্পচাপে অবদান রাখে না, এই এক নম্বর স্বীকার। তার স্বীকার্য কয়টা? দুইটা। আর এটা হলো কঠিন দ্রাবকে দ্রব অদ্রবণীয় বা দ্রবীভূত হয় না। হ্যাঁ, কঠিন দ্রাবক বলতে মনে করো যে তুমি পানিতে চিনি মিশাইছো, পানি যখন কঠিন বরফ হয়ে যাবে তখন চিনিটা আর পানির মধ্যে থাকবে না, ওইটা বরফ থেকে বের হয়ে আসবে। বাস্তবে এটা খুব কম হয়। হ্যাঁ, এই এই স্বীকার্য, দুইটা স্বীকার্য আমাদের কাজে লাগবে। তাহলে কঠিন অবস্থায় দ্রাবকে থাকতে পারে কি? উত্তর কি তোমাদের? কঠিন অবস্থায় তোমরা কি শরবতে চিনি বরফ খাইতে পারো? শরবত, সর্বত্র বড়। শরবতের বরফ না হয়? স্যার। বরফ হইলে পানিটা আলাদা না হয়ে যায়, স্যার। চিনিটা আলাদা হয়ে যায়। চিনি দ্রবণের বরফ হয়? সমুদ্রের পানি বরফ, সমুদ্রের পানির যে বরফ হয় উত্তর মেরু দক্ষিণ মেরুতে, সেই বরফের মধ্যে কি লবণ থাকে? লবণ থাকে না। না হ্যাঁ, স্যার, লবণ থাকে না। হ্যাঁ, বরফের মধ্যে এই যে এই বিষয়টাই, দুই নম্বর বিষয়টা ওটা, এটা আমাদের খুব কাজে, মানে কাজে লাগবে। তবে তোমরা বলতে স্যার আমরা তো আইসক্রিম খাই, আইসক্রিম কিন্তু বানানো হয় বরফ এবং চিনি মিশায়া। হ্যাঁ, এটাকে টেকনো স্পার্ক 6 এয়ার, এটাকে টেকনো স্পার্ক কে? এটা পরিচয় দাও। টেকনো স্পার্ক
এটা কে? স্যার টেকনোস টেকনোস্পার্কটা কে? ভিডিও চালু করো তো। টেকনোস্পার্ক 6 AR তোমার ভিডিও দেখি। নাই, আউট হয়ে গেছে। যাই হোক, তা আমরা দুইটা জিনিস আমাদের অবজারভেশন, এদের মূল কারণ হলো দ্রব্যের উপস্থিতিতে দ্রাবকের রাসায়নিক বিভব কমে যায় আর বাষ্প দ্রব্যের কোনো অবস্থান থাকে না। বাষ্পচাপে দ্রব্যের কোনো অবস্থান থাকে না। তা আমরা বাষ্পচাপ বিষয়ে অনেক আলোচনা করছি লিকুইড দ্রবণের ক্ষেত্রে, এবং বাষ্পচাপের এই বিষয়গুলো শিখছি, এবং বাষ্পচাপ অবনমনের যে সূত্রগুলো তোমরা জানো। রাউল্টের সূত্র তো একটাই। তা 1 নম্বর কথা হলো যে অনুদ্বায়ী দ্রবযুক্ত দ্রবণে বা দ্রাবকের বাষ্পচাপ বিশুদ্ধ অবস্থার চেয়ে কম হয়। এটা প্রথম বার্থেলট 1803 সালে এই কথাটা প্রকাশ করেন, পরে এই মাইকেল ফ্যারাডে এটা সমর্থন করেন। হ্যাঁ, তো তাহলে এখানে P0 হলো দ্রাবকের বিশুদ্ধ অবস্থা বাষ্পচাপ, P হলো দ্রবণের বাষ্পচাপ, বা P1 হলো দ্রবণের বাষ্পচাপ। দ্রবণের দ্রাবকের বাষ্পচাপ। তো এটা P0 ইজ গ্রেটার দেন P। এই কথাটাই আমরা পরে গতিতত্ত্ব দিয়ে ব্যাখ্যা করছিলাম, গত ক্লাসে করছি। আরেকটা কথা হলো যে বিশুদ্ধ দ্রাবকে বাষ্পচাপ ও দ্রবণের দ্রাবকে বাষ্পচাপের অন্তরকে বাষ্পচাপ অবনমন বলে। তো বাষ্পচাপ অবনমন কাকে বলে? এই প্রশ্নটা লিখে নাও, বাষ্পচাপ অবনমন কাকে বলে? হ্যাঁ, এবং 1856 সালের দিকে বিজ্ঞানী উলনার মন্তব্য করেন, তিনি কোনো সূত্র দেননি, যে বাষ্পচাপ অবনমন ঘনমাত্রার সমানুপাতিক। হ্যাঁ, তারপর বাষ্পচাপে আপেক্ষিক অবনমন, পরবর্তীতে ওই অবনমনের একটা একক টাকক থাকে, এই জন্য এটা ভেজাল হয়। এই জন্য করলো কি, আপেক্ষিক অবনমন বিষয়টা নিয়ে আসলো, এবং সেটা তোমরা গত ক্লাসে শিখছো। তারপরে বাষ্পচাপ আপেক্ষিক অবনমন সকল তাপমাত্রায় দুর্ভোগ থাকে। এটাও বিজ্ঞানী ভন ব্যাবো প্রথম বলছেন, এবং এর প্রেক্ষিতে আমরা এটা একটা এই 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 ডায়াগ্রামটা চেনো? এই যে যেটা এখন দেখা যাচ্ছে, এটা ফিজিক্সে তোমরা পড়ছো, কেমিস্ট্রি তো পড়তেছো আর কি। এই চিত্রটা, এই লেখচিত্রটা কিসের? এই ধরনের এই লেখচিত্রের ব্যবহার তোমাদের খুব ভালো করে শিখতে হবে। এটাকে বলা হয় ফেজ ডায়াগ্রাম, দশা চিত্র। এখানে এই যে রেখাটা যে আছে, বোঝা যাচ্ছে? এই রেখাটা হলো কঠিন অবস্থার, এই রেখাটা হলো সলিড লিকুইড রেখা, এই রেখাটা হলো লিকুইড বাষ্প রেখা। হ্যাঁ, তিনটা দশায় একটা বিন্দুতে মিলিত হয়েছে, এটাকে বলা হয় ত্রৈধ বিন্দু। এটা তোমাদের সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ারে পড়া আছে এটা। তো এই বিষয়টা তিনি বললেন যে এটা বাষ্পচাপের উপর নির্ভর করে। তা বাষ্পচাপ, এই যে তার যে কথাটা, ভন ব্রেবোর যে কথাটা, যে আহ, সকল তাপমাত্রায় বাষ্পচাপের অবনমন সকল তাপমাত্রায় ধ্রুবক থাকে। এর প্রেক্ষিতে আমরা এই রেখাটা তৈরি করতে পারি। হ্যাঁ, যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ আর দ্রবণের দ্রাবকের বাষ্পচাপ যেহেতু ধ্রুবক থাকে, এই দুইটা বিয়োগফল সব সময় স্থির থাকবে। তার মানে এটা সমান্তরাল হবে। তাহলে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ রেখা এবং দ্রবণের দ্রাবকের বাষ্পচাপ রেখা পরস্পরের সমান্তরাল হয়। হাতের কাছে খাতা থাকলে লিখে নাও। বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, দ্রবণের দ্রাবকের বাষ্পচাপ পরস্পরের সমান্তরাল হয়, এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ উপরে থাকে, দ্রবণের দ্রাবকের বাষ্পচাপ নিচে থাকে। কোথায় থাকে? বাষ্পচাপ বনাম তাপমাত্রা রেখা যে ফেজ দশা চিত্রে এদের অবস্থান এইভাবে থাকে। এই ছবিটা তুলে নাও, এবং ছবিটা বর্ণনা তোমাদের করতে হবে। হ্যাঁ, তা দ্রবণের দ্রাবকের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা কম হয়ে থাকে। যে কোনো তাপমাত্রায় বিশুদ্ধ দ্রাবক তরলের বাষ্পচাপ
দ্রবণে দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম হবে, অর্থাৎ পি নট অলওয়েজ গ্রেটার দেন পি। এখানে কারো কোনো প্রশ্ন? এই রেখাটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আনমিউট করে কথা বলো। স্যার লেখচিত্রটা একটু বুঝাই দিলে ভালো হতো। ওই তো বলতেছি, এটা হলো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ উপরেরটা, আর নিচেরটা দ্রবণে দ্রাবকের বাষ্প, এই তাপমাত্রা বনাম বাষ্পচাপ রেখা এটা। হ্যাঁ, বাষ্পচাপকে তাপমাত্রার বিপরীতে যদি আমরা বাষ্পচাপ রেখাগুলো বিন্দুগুলো বসাই, তাহলে এই ধরনের রেখা পাবো। এই রেখাটা প্যারাবোলিক হবে। হ্যাঁ, এবং এটা একটা সম্পর্ক আছে, সম্পর্কটা তোমাদের সেকেন্ড ইয়ারে পড়া বলে আমি এখানে সেই সম্পর্কটা নিয়ে আলোচনা করছি না। হ্যাঁ, এটা সেকেন্ড ইয়ারে তোমাদের এটা সমীকরণ পাবে। এই বাষ্পচাপ তাপমাত্রার সাথে সম্পর্কযুক্ত। যে কোনো তাপমাত্রায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রবণে দ্রাবকের বাষ্পচাপ কম হবে। দ্রবণে দ্রাবকের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম হবে, এবং এটা এই 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 সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের এই গ্রাফটা অঙ্কন করতে পারছি। তাহলে স্যার একটা প্রশ্ন ছিল, বিশুদ্ধ বলো। দ্রাবক আমরা চিনব কিভাবে? পানি বিশুদ্ধ দ্রাবক, ওর মধ্যে লবণ দিলে বাস দ্রবণ হয়ে গেল। স্যার, আমরা যে পানিটা ব্যবহার করি এটা কি সবসময় আমরা বিশুদ্ধ বলতে পারবো? না, যে পানিটা সচরাচর আমরা ইউজ আমরা করি। আমরা ডিস্টিল ওয়াটার নিয়ে কাজ করি এইসব ক্ষেত্রে। আর যে পানি আমরা খাই সেটার মধ্যে তো অনেক খনিজ দ্রব্য থাকে, ওটা তো দ্রবণ। আমরা ডিস্টিল ওয়াটার করে নেই, তারপরে এই কাজগুলো করি। জি স্যার। তাহলে এই রেখাটা আমরা বুঝলাম। এই রেখাটাই আবার এই যে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন ভাবে দেখিয়েছেন, হ্যাঁ, রং টং দিয়ে, চিত্র দিয়ে, যাতে সব ছাত্ররা বুঝে কোন জায়গায় কি। হ্যাঁ, এখন বাষ্পচাপের সাথে স্ফুটন এবং গলন দুইটা বিষয় আছে আমাদের। এই দুটোর সাথে চাপের সরাসরি সম্পর্ক। এখানে একটু পড়ো, যে তাপমাত্রায় বাষ্পচাপ বহিস্থ চাপের সমান হয় সেই তাপমাত্রাতে তরল ফুটতে থাকে এবং তাকে স্ফুটনাঙ্ক বলে। তাহলে তরল পদার্থ কখন ফুটে? যখন তার বাষ্পচাপ বহিস্থ চাপের সমান হবে। আমরা যখন পানি গরম করি, ফুটতে থাকে, বয়েল হয়, তখন আমাদের পানির বাষ্পচাপ কত হলো? স্যার তখন 100°C। আরে বাষ্পচাপ কত হলো? বাষ্পচাপ, তাপমাত্রা তো 100°। বহিস্থ চাপের সমান। তাহলে স্যার সমানই তো হবে, তাহলে 100ই তো হওয়ার কথা স্যার, যেহেতু আরে বললেন তাপ, তাপমাত্রা ওটা তো তুমি বাষ্পচাপে। তাপমাত্রার কথা বলছো 100°, আমি বলছি চাপ কত হলো, চাপ। ও সরি স্যার। খুব সহজ হিসাব, বাইরের চাপের সমান, বাইরে মানে বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপ কত? 1 অ্যাটমসফিয়ার। হ্যাঁ, তো 1 1 অ্যাটমসফিয়ার স্যার। অ্যাটমসফিয়ারের সমান হলো। জি স্যার। আর এমনি সাধারণ 25°, 30°তে পানির বাষ্পচাপ হলো 13 কিলো প্যাসকেল। আর এমনিতে বায়ুর চাপ হলো 103 নাকি 103.025 1। স্যার 101 এরকম মনে হয় স্যার। হ্যাঁ, 101.325। 1 সামথিং স্যার। হ্যাঁ, তো 101 হলো বায়ুর চাপ। তাহলে পানির তাপমাত্রা বাড়লে বাষ্পচাপ বাড়তেছে, বাড়তে 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 যখন পানির বাষ্পচাপ ওই বায়ুমণ্ডলের চাপের সমান হলো, তখন তখনই তোমার সেটা এটা, স্ফুরাঙ্গে। তখন এটা ফুটতে থাকবে। স্ফুরাঙ্গে। জি স্যার, ফুটতে তো যে কোনো তরল পদার্থ, যে তরল পদার্থের বাষ্পচাপ যে তাপমাত্রায় বহিস্থ চাপের সমান হয়, তখন সেটা ফুটতে থাকে। তাহলে পানি, যে কোনো তরল পদার্থের ফোটার বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হলো তো? জি স্যার। এই যে বলা হয় যে পাহাড়ের উপরে তরল আগেই ফুটতে থাকে, কারণটা কি? পাহাড়ের উপরে বহিস্থ চাপ থাকে কম। জি। হ্যাঁ, যার জন্য পানি ওখানে 90°তেই ফুটে। 90°, মনে করো যে পাহাড়ের উপরে বহিস্থ চাপ হলো 90 কিলো প্যাসকেল,
বা 700 মিলিমিটার, তাহলে 700 মিলিমিটারে বাষ্পচাপ পৌঁছাইতে কম তাপমাত্রা লাগে। তো এই জন্য পাহাড়ের উপরে স্ফুটনাঙ্ক কম হয়। তো এই হলো স্ফুটনাঙ্ক বিষয়টা, বোঝা গেল তো নাকি? জি স্যার। এই ওমর ফারুক রে কয়বার ঢুকাই? এই একবার ঢুকে একবার বেড়ায়, জি স্যার। ঘটনা কি? কারেন্টের সমস্যা না লাইনের সমস্যা? আচ্ছা যাই হোক, এখন হিমায়ন, গলন, গলনের কি অবস্থা? গলন কাকে বলে? আমরা কঠিন রূপের অবস্থা, এই মনে করো বরফ, আর কঠিন রূপে অবস্থার বাষ্পচাপ, প্রত্যেকটা মানে কঠিনের বাষ্পচাপ আছে, তরলের বাষ্পচাপ আছে, এটা মাথায় রাখবে, লিখে রাখো। সকল কঠিনের বাষ্পচাপ আছে, আর তরলের তো আছেই। সকল কঠিন বাষ্পীভূত হয়। বিশ্বাস হয় না? তোমরা লোহার দোকানে ঢুকে দেখবে ওখানে একটা লোহার গন্ধ আছে। ওই যে টিন পট্টি আছে না, টিন পট্টিতে লোহার রড বেঁচে, যেখানে ওই দোকানে ওই গোডাউন গুলোতে ঢুকলে দেখবে লোহার একটা গন্ধ পাচ্ছ। আবার যেখানে তামার দোকান আছে, তামার ঘরে ঢুকলে তামার একটা গন্ধ পাবে। প্রত্যেকটা কঠিন পদার্থেরই আমাদের একটা গন্ধ আছে, কিন্তু আয়নিক কঠিনের কোনো গন্ধ নেই। মানে আয়নিক কঠিন গুলো আর বাষ্পীভূত হয় না। কঠিন রূপ অবস্থায় বাষ্পচাপ উহা তরল রূপ অবস্থার বাষ্পচাপের সমান হয়। তাহলে কঠিন রূপের বাষ্পচাপ আর তরল রূপের বাষ্পচাপ যখন সমান হবে, তখন সেটা গলতে থাকবে, অথবা কঠিন থেকে গলা শুরু করবে, অথবা তরল থেকে কঠিন হওয়া শুরু করবে। বুঝছো? এই দুইটা স্যার একটা বিষয়। প্রশ্ন। হ্যাঁ, স্যার আপনি বললেন আয়নিত অবস্থায় যেগুলো থাকে সেগুলো বাষ্পীভূত হতে পারে না। হ্যাঁ। তাহলে আমরা যখন কোনো বস্তুকে যখন তাপ দিই, সাপোজ আয়রনের কথা বলি, আয়রনকে তাপ দেওয়ার পর ফ্রাস আয়নে আমি পরিণত করলাম, তাহলে একে কি আমি কখনো বাষ্পীভূত করতে পারবো না? আমরা বাষ্পীভূত অবস্থায় গেলে সে অণু হয়ে যাবে। আয়ন আয়ন অবস্থায় বাষ্পীভূত খুব কম হয়, ওইটা আমাদের গণনার মধ্যে ধরা হয় না। ওইটা সব স্যার উচ্চতর যখন কোনো গবেষণা আমি যারা হ্যাঁ। স্যার যখন কোনো আমি পদার্থকে তাপ দিব, সেটা কিন্তু স্বাভাবিক ইলেকট্রন বহিস্থ ইলেকট্রন সরে গিয়ে অবস্থা প্রাপ্ত হবে। সেই স্বাভাবিক অবস্থায় কিন্তু সে হবে না। তা আমি তো স্বাভাবিক তাকে তাপ অবস্থায় না দেওয়ার আসলে তো সে পরেই তো সে বস্তুই চেঞ্জ হয়ে গেছে। বস্তু চেঞ্জ হলে তো আমরা হিসাব করবো না। বস্তুটা যে এই জন্য অবস্থায় এটা আছে সেই অবস্থায় তাকে হতে হবে। বস্তু চেঞ্জ হলে তো অন্য জিনিস। যেমন স্যার। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট তুমি এমনি রেখে দাও, এমনি হারায় যাচ্ছে। হ্যাঁ, জি তার মানে কি সে বস্তুটা ওই যে কার্বনেট কার্বন ডাই অক্সাইড হিসাবে বাইরে চলে যাচ্ছে, তো বস্তু তো পরিবর্তন হলো। জি তো বস্তু স্যার। পরিবর্তন তাহলে হচ্ছে। যখন হুম। বলবো যে আয়রন থেকে যখন দুইটা ইলেকট্রন অপসারণ করার পর তখন সেটা বস্তু পরিবর্তন হয়ে গেল, হ্যাঁ, মানে অন্য বস্তুতে রূপান্তর হয়ে গেল। হ্যাঁ, ওটা আয়রন থেকে স্যার ফেরাস হয়ে গেল। জি ফ্রাস হয়ে গেল, তারপরও হ্যাঁ, স্যার ওকে আমরা আয়রন হিসেবে কি চিনি, বা আয়রন হিসেবে কি আমরা বলতে পারবো আয়রনের যে আরেকটা ফ্রাস? যৌগ হইলো, ওইটা অন্য একটা যৌগ হইলো। আমাদের এই বাষ্পীভবন আর ঘনীভবন এইসব বিষয়গুলো সবসময় বস্তুর কোনো পরিবর্তন হবে না, তার অবস্থার পরিবর্তন চিন্তা করব। জি আমরা স্যার ক্লিয়ার স্যার। বস্তুর ভিতরের কোনো পরিবর্তন যদি হয়ে যায় সেটা আলাদা বিষয়, সেটাকে আমরা এর মধ্যে আনবো না, সেটা আমাদের সাম্য অবস্থার ভিতরে। জি স্যার। তাহলে এই গলে কখন, গলার শর্ত কি? তো যখন বাষ্পচাপ সমান হবে বাইরের বাষ্পচাপ। না না, বাহিরের তো হলো বাষ্পীভবনের সময়। ও সরি, বাষ্পীভবন স্যার। গলার সময় কি হয়? স্যার গলনাঙ্ক হচ্ছে স্যার সর্বনিম্ন যে তাপমাত্রায় বস্তু গলছে। হলো না। গলার সময় কঠিন অবস্থার বাষ্পচাপ তরল অবস্থার বাষ্পচাপের সমান হয়। এইখানে দেখো, কঠিন রূপ অবস্থার বাষ্পচাপ ও তরল রূপ অবস্থার বাষ্পচাপের সমান হয়। এই জায়গাটা লিখে রাখো, গলা মানে হলো কঠিন রূপের বাষ্পচাপ আর তরল রূপের বাষ্পচাপ সমান হইতে হবে। লিখছো সবাই? গলন, গলন হলো কঠিন রূপের বাষ্পচাপ আর তরল রূপের বাষ্পচাপ সমান, সেই সময় গলবে। আর হিমায়ন হলো তরল রূপের বাষ্পচাপ আর কঠিন রূপে বাষ্পচাপ সমান হয়, সেই সময় এই কঠিন হবে। বাষ্পচাপটা হলো মেইন ফ্যাক্টর। তাহলে বাষ্পচাপ আমাদের, যখন বাষ্পচাপ বহিঃস্থ চাপের সমান হয় তখন বাষ্পীভূত হয়,
যখন বাষ্পচাপ দুটা দশার মধ্যে সমান হয় তখন তারা দশার পরিবর্তন করে। হ্যাঁ, আচ্ছা, কঠিন অবস্থায় বাষ্পচাপ যদি বহিস্থ চাপের সমান হয় তাহলে কি হবে বলতো? কঠিন অবস্থায় আছে কিন্তু বাষ্পচাপটা বহিস্থ চাপের সমান। সেটা স্ফুটনাঙ্কে পরিণত হবে। স্ফুটনাঙ্ক নাই, কঠিনের হবে স্ফুটনাঙ্ক কি? তখন সেটা ঊর্ধ্বপাতন হবে। এই যে এখানে কঠিনের বাষ্পচাপের চাপ বহিস্থ চাপের সমান হলে কঠিন সরাসরি বাষ্পীভূত হয়, যেমন আয়োডিন। জি স্যার, আয়োডিন, কর্পূর, হ্যাঁ, এদের কঠিন বাষ্পচাপ, কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, এদের বাষ্পচাপ বহিস্থ চাপের সমান হলে কঠিন অবস্থাতেই বহিস্থ চাপের সমান হতে পারে, তখন জি তারা স্যার। সরাসরি বাষ্পীভূত হয়। তাহলে আমাদের স্ফুটন, গলন, হিমায়ন আর ঊর্ধ্বপাতন এই তিনটা জিনিস ভালো করে বুঝতো তো সবাই? ইনশাল্লাহ। হ্যাঁ, জি স্যার। এই তিনটা জিনিস না বুঝলে এই চ্যাপ্টার পড়া যাবে না। এই তিনটা জিনিস বুঝতে হবে। স্যার হিমাঙ্কটা আর একবার বললে ভালো। হিমাঙ্ক হলো কঠিন রূপ অবস্থার বাষ্পচাপ বা তরল রূপ অবস্থার বাষ্পচাপের সমান হয়। হিমাঙ্ক হলো তরল রূপ অবস্থার বাষ্পচাপ, কঠিন রূপ অবস্থার বাষ্পচাপের সমান হয়। তরল, হতো হ্যাঁ। তাহলে আমরা এই বিষয়গুলো এই গ্রাফের মাধ্যমে দেখাইতে পারি। হ্যাঁ, ওই যে গ্রাফটা একটু আগে দেখাইলাম সেখানে যাই। এই যে এখানে আসো, কই গেল? এই যে এটা। তাহলে এটা কঠিন রূপ যে রেখাটা আছে এটা হলো কঠিনের বাষ্পচাপ রেখা এখানে, আর এটা কঠিন আর তরলের বাষ্পচাপ রেখা। এই তরল রূপের যে বাষ্পচাপ এটা এই রেখাটা, এই লিকুইড ভ্যাপার বাষ্পচাপ রেখা, দেখো এইটা বহিস্থ চাপের সমান হয়েছে, তার মানে যে কি এই জায়গায় এটা ফুটতে থাকবে, এটা হলো বহিস্থ চাপ। উপরে যে রেখাটা আছে আনুভূমিক রেখা, এটা বহিস্থ চাপ। তাই তরলের বাষ্পচাপ যখন এই জায়গায় যাবে তখন এটা ফুটতে থাকবে, আর তরলের বাষ্পচাপ যখন এই কঠিনের বাষ্পচাপের সাথে মিলে যাবে তখন এটা কি হবে? এখানে এটা কঠিন থেকে তরল হবে বা তরল থেকে কঠিন হবে, এই 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 বিন্দুতে। বোঝা যাচ্ছে? এই তিনটা বিন্দু যেখানে মিলছে এটাকে ত্রৈধ বিন্দু বলে। আমরা আরেকটা রেখা দেখি, ওখানে আরো পরিষ্কার করে রাখছি। এই যে এখানে দেখো, এই রেখাটা একটু দেখাই। এই যে এখানে এই রেখাটা হলো কঠিন থেকে, এটা কঠিন, তার মানে এটা কঠিনের বাষ্পচাপ রেখা, এটা তরলের বাষ্পচাপ রেখা। হ্যাঁ, আর এটা হলো দ্রবণের বাষ্পচাপ রেখা। যে তরলের বাষ্পচাপ রেখাটা যখন কঠিনের বাষ্পচাপ রেখার সাথে মিলছে সেই জায়গাটায় হবে কি, এইখানে এটা তরলটা কঠিনে রূপান্তরিত হবে যদি এটা কম থাকে বাষ্পচাপটা। আর যদি বাষ্পচাপ রেখার সাথে কঠিনের সাথে মিলতে না পারে তরলটা আস্তে আস্তে আরো আরো ঠান্ডা হতে থাকবে। তো এই বিষয়গুলো আমরা ভবিষ্যতে আমাদের লাগবে বিভিন্ন জায়গায়, এবং আমাদের আলোচনায় আছে যেহেতু, সেহেতু আমাদেরকে শিখতে হবে এবং এটা ভালো করে শিখতে হবে। তুমি যদি ভালো করে এই বাষ্পচাপ, স্ফুটন, হিমায়ন এবং ঊর্ধ্বপাতন যদি ভালো করে না বুঝো তাহলে আমরা এই এই বিষয়টা বুঝবো না। তো স্ফুটনে কি হচ্ছে? বাষ্পচাপ বহিস্থ চাপের সমান। যদি তরল হয় তরলের বাষ্পচাপ বহিস্থ চাপের সমান হলে তাকে বলবো স্ফুটন, আর যদি কঠিন হয় তাহলে তাকে বলবো ঊর্ধ্বপাতন। আর হিমায়ন বা এই গলন কাকে বলছি? কঠিন যখন কঠিনের বাষ্পচাপ তরলের বাষ্পচাপ সমান হয় তখন গলন, আর যখন তরল রূপে বাষ্পচাপ কঠিন রূপে বাষ্পচাপ সমান হয় তখন তাকে বলা হয় হিমায়ন। তরল থেকে কঠিন হওয়া আর কঠিন থেকে তরল হওয়া।
এই দশা পরিবর্তনের বিষয়টাই আমাদের এখানে কাজে লাগতেছে, আমাদের এটা পড়ার বিষয়। এটা রাউটের সূত্র তোমরা পড়ছো, এবং এটার আমরা এই কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো একটু দেখে নিই রাউটের সূত্রের। তোমাদের লাগবে। তো রাউটের সূত্রের বিকল্প বিবৃতি তোমরা জানো। বাষ্পচাপ অবনমন হতে আণবিক ওজন নির্ণয় করা যায়। সূত্রটা এই সূত্র যে আছে, এই সূত্রটা প্রয়োগ করে এখানে মোল সংখ্যা বের করার হিসাব করতে হবে। তোমরা এই মোল সংখ্যা বের করার হিসাব জানো? সবাইকে এটা শিখতে হবে, কেমনে মোল সংখ্যা হিসাব করতে হয়। তা আমরা এই যে এই বিষয়টা যখন পড়ি তখন কিছু নোটেশন আমাদের ব্যবহার করতে হয়। নোটেশন বলতে আমাদের হিসাব নিকাশ ঠিক রাখার জন্য, হ্যাঁ, এই যে আমরা কিছু প্রতীক ব্যবস্থা নিজেরা ব্যবস্থা করব, যাতে আমাদের হিসাব কখনো ভুল না হয়। এই জন্য আমরা কি করব, আমরা এই বিষয়টা মাথায় ভালো করে নিয়ে নিব। একটা বিষয় আমি দেখাই তোমাদেরকে। এই যে এটা দ্রবণের যে বিভিন্ন রাশি নির্দেশের নোটেশন, হ্যাঁ, এটা কোনো বইয়ে লেখা নাই। এটা একটু মাথায় ভালো করে নিয়ে নিও, তাহলে তোমাদের হিসাব করতে ভুল হবে না। যে কোনো দ্রবণে দ্রাবক একটিই থাকে। দ্রাবক কয়টা থাকে? দ্রবণে দ্রাবক কয়টা থাকে রে? একটাই দ্রাবক থাকে, আর একাধিক দ্রব্য থাকতে পারে। যেমন চায়ের দ্রবণে দ্রাবক হলো পানি। এই যে আমি চা খাইতেছি, দেখো এখানে দ্রাবক হলো পানি। আর দ্রব্য হলো চা, চিনি, লবণ, আদা, লেবু বা দুধ, মরিচ, হ্যাঁ, এগুলি হলো দ্রবণীয়। হ্যাঁ, মশলার দ্রবণীয় অংশ, তাহলে এগুলি হলো সব দ্রব্য। তাই দ্রবণের বিভিন্ন রাশি নির্দেশের জন্য বিজ্ঞানীরা ও বিভিন্ন আন্তর্জাতিক মানের লেখকগণ দ্রাবকের জন্য এক সাফিক্স যুক্ত করেন, আর দ্রব্য সমূহের ক্ষেত্রে 2, 3, 4 সাফিক্স যুক্ত করেন। যেমন দ্রবণের জন্য সাফিক্স বিহীন রাশি ব্যবহার করেন। যেমন দেখো, মোল ভগ্নাংশ যদি আমি বলি এই রাশিটা, তাহলে মোল ভগ্নাংশ দ্রবণের জন্য মোল ভগ্নাংশ হয় না, কিন্তু দ্রাবকের জন্য x1, আর বাকি যে দ্রব্যগুলো আছে তাদের 2, 3, 4 এইভাবে লিখতে হবে। বাষ্পচাপের দ্রাবকের জন্য লিখবো P1, P2, P3, আর দ্রব্যগুলোর জন্য লিখবো P2, P3, P4 ইত্যাদি। বিশুদ্ধ বাষ্পচাপ দেখানোর জন্য উপরে 0 দিয়ে দেখাইতে হয়। হ্যাঁ, আণবিক ওজন দেখানোর সময় আমরা M1 লিখবো দ্রাবকের জন্য, আর M2 লিখবো, M2, M3 এগুলি সব হলো দ্রবের জন্য। ওজন দেখানোর সময় আমরা W1 লিখবো দ্রাবকের জন্য, এই যে দ্রাবক, হ্যাঁ, এগুলি সবগুলো হলো 1 সাফিক্স যুক্ত, দেখো। আর দ্রবের জন্য লিখবো হলো 2, তাহলে যে কোনো জিনিসে 2 থাকলে দ্রব্য বুঝবো। মোল সংখ্যা নির্দেশের জন্য দ্রাবকের জন্য N1 আর দ্রবের জন্য N2। শক্তি নির্দেশের জন্য E1, E2, এইভাবে 1 গুলো হলো দ্রাবকের জন্য, মনে থাকবে? তাহলে এখানে বলো তো Y যে N1, এটা কার? এই অঙ্কটার মধ্যে যে N1 যে আমরা এই হিসাবের মধ্যে N1 যে ধরে নিছি, এটা কার জন্য? দ্রাবকের মোল সংখ্যা। আর N2 টা কার জন্য? দ্রবের মোল সংখ্যা। এটা দ্রাবকের মোল হ্যাঁ, N1 দ্রাবক, N2 দ্রব্য। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, স্যার আমরা অনেকেই বলে থাকি যে পানিকে দ্রাবক বলে থাকি, কিন্তু ওইখানে লেখা থাকে পানি একটা উৎকৃষ্ট দ্রাবক। তো হ্যাঁ, পানি ব্যতীত যখন আমরা কোনো দ্রাবককে ব্যাখ্যা করতে যাব, তাহলে এক্স্যাক্টলি কিভাবে বলবো তাদেরকে, আমি মানে কি সংজ্ঞায়িত করব? অন্য কিছু। যে সাপোজ আমি যদি স্যার একটা উদাহরণ দেখছিলাম, যে আমি যদি একটা খুয়ের ভিতরে যদি ছোট 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 ধান থাকে, তাহলে স্যার তাহলে হুম, এই ক্ষেত্রে আমি দ্রাবককে কোনটা বলবো আর দ্রব্য কোনটা বলবো? যেটা বেশি থাকে সেটা দ্রাবক, আর যেটা কম থাকে সেটা দ্রব্য। স্যার আমাদের অনেকেই বলে থাকি যে শুধু দ্রাবক হতে গেলে তরল পদার্থই হতে হবে, এমন কি কোনো শর্ত আছে? না, আমরা সাধারণত দ্রবণ হিসেবে তরল দ্রবণটাই বেশি ব্যবহার করি। আর এমনিতেই অনেক সংজ্ঞা আছে। সংজ্ঞা হলো যে পদার্থটার রূপের পরিবর্তন হয় না সেটা দ্রাবক, আর যার রূপের পরিবর্তন হয়ে যায় সে দ্রব্য। যেমন পানিতে তুমি চিনি দিলা, চিনি তো কঠিন,
আর পানি তরল, আর দ্রবণটার রূপ কি? তরল। তাহলে পানি হচ্ছে দ্রাবক, যত পরিমাণেই কম থাক। যেমন পানিতে 1 লিটার পানিতে 2 কেজি চিনি মিশে যায়, চিনির পরিমাণ বেশি হলো না? কিন্তু দ্রাবককে পানি, কারণটা কি? পানির যে রূপ, দ্রবণটার রূপ ওই পানির মতোই তরল, এই জন্য পানি হচ্ছে দ্রাবক। তার মানে যে যে উপাদানের ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থা নির্দেশ করে সেটা দ্রাবক। বুঝতে পারছো? স্যার নেট প্রবলেম ছিল, বুঝতে পারিনি। যে উপাদানের ভৌত অবস্থা জি দ্রবণের ভৌত অবস্থা নির্দেশ করে সেটা হচ্ছে দ্রাবক। জি স্যার। তাহলে স্যার আমরা এটা বলতে পারি যে তরল ব্যতীত অন্য কোনো দ্রাবক হতে পারে। হ্যাঁ হ্যাঁ, কঠিন জি কঠিন স্যার। দ্রবণ আছে। যেমন মনে করে পিতল, পিতলের মধ্যে তামা দস্তা দুইটাই আছে। হ্যাঁ, তাহলে এখানে তামা হচ্ছে দ্রাবক, কারণ তামার মধ্যে দস্তা জি মিশে স্যার। যায়, তামার পরিমাণ জি বেশি স্যার। থাকে। আচ্ছা, অর্থাৎ তাহলে আমি সহজে মনে রাখতে পারবো যেখানে যার পরিমাণ বেশি থাকবে সেটাই দ্রাবক হিসেবে ব্যবহার হবে। না, পরিমাণ বেশি থাকা একটা শর্ত। দ্বিতীয় শর্ত হলো, প্রথম শর্ত হলো ভৌত অবস্থা। যার জি ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থা নির্দেশ করবে সেটাই হচ্ছে দ্রাবক। যার রং দ্রবণের রং নির্দেশ করবে সেটা হচ্ছে দ্রাবক। আচ্ছা, তো এই হিসাবটা করে এখানে দেখো N1 সমান W1 M1 লিখছে, তার মানে দ্রাবকের। N2 সমান W2 M2 লিখছে, দ্রাবকের। জি স্যার। এখন এইখানে যে আমাদের একটা শর্ত ছিল না, লঘু দ্রবণ হওয়া লাগবে। তাহলে N2 ইজ ভেরি ভেরি লেস দেন N1। তাহলে এই সমীকরণ থেকে যদি আমরা এই N2 টা বাদ দিই, তাহলে আমাদের এই সমীকরণ আসে, এবং এখান থেকে আমরা আণবিক ওজনের হিসাব করতে পারি M2 এর আণবিক ওজন। তার মানে দ্রবের আণবিক ওজন আমরা বের করতে পারবো হিসাব নিকাশ করে। তো এই সূত্রটা ব্যবহার করে আমরা রাউল্টের সূত্র ব্যবহার করে আণবিক ওজন নির্ণয় করতে পারি বাষ্পচাপ গণনা করে। যেমন এখানে বলছে যে 442 মিলিমিটার পারদ এবং ওইটা 50 গ্রাম ইথার এত গ্রাম জৈব পদার্থ দ্রবীভূত করাতে বাষ্পচাপ 410 হলো, 442 থেকে 410 হয়েছে। তাহলে বাষ্পচাপ কমে গেছে। তাহলে দ্রবটার আণবিক ওজন কত? তাহলে ইথারের আণবিক ওজন তোমার জানা লাগবে, যে M1 জানতে হবে, তাহলে M2 বের করতে পারবে না। এরকম করে আমাদের হিসাব করে করে আমাদের কাজ করতে হবে। এই ধরনের অঙ্ক তোমাদের আমি যে গুগল ক্লাসরুমে কে কে আছো এখন তোমরা, আমি গুগল ক্লাসরুমে প্রশ্ন দিয়ে দিচ্ছি এবং আজকের পড়াটাও দিয়ে দিব। তোমরা এটা দেখে নেবে ক্লাস শেষের দিকে। হ্যাঁ, অলরেডি মেসেজ দিয়ে দিছে জুম থেকে। আজকে তোমরা ক্লাস করলে 18 জন, আমি এখন দেখতে পাচ্ছি। বাকিরা তো নাই, কি যে হবে আল্লাহ জানে। তা তোমরা আশা করি স্ফুটন, স্ফুটনাঙ্ক, গলন, ঊর্ধ্বপাতন বিষয়গুলো বুঝতে পারছো, জি স্যার। এবং গ্রাফটা, ফেজ ডায়াগ্রামটা বুঝতে পারছো আশা করি। কারণ ফেজ ডায়াগ্রামটা ব্যবহার করে আমরা পরবর্তী ক্লাসগুলো করব, এবং ওখানকার বিভিন্ন পয়েন্টগুলো তোমাদের জানতে হবে। তা একটা অঙ্ক, বাষ্পচাপ অবনমনের অঙ্ক কিভাবে করতে হয় এটা আমি দিলাম। তোমরা এটা নিয়ে আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। গুগল ক্লাসরুম থেকে তোমাদের আজকে পড়াটা ডাউনলোড করে নিয়ে কাজগুলো করবে। যদি কোনো কাজ দেয়া থাকে কাজগুলো করবে। গুগল ক্লাসরুমে সবাই ঢুকতে পারো তো? গত ক্লাসে আমি কোড দিয়ে দিয়েছিলাম। না শুনলে গ্রুপে করুন, না শুনলে গ্রুপে বলুন। কি সিরাজ মনিরা, কি সমস্যা?
একটু আগে আমরা যে চার্টটা দেখলাম ওইখানে এস এবং জি ছিল নিচের দিকে, হ্যাঁ, এস এবং জি দ্বারা কি বোঝানো হচ্ছে? এস এবং জি হলো তোমার এন্ট্রপি, এন্ট্রপি আর মুক্ত শক্তি, এগুলি তোমাদের সেকেন্ড ইয়ারে আছে, এই জন্য এখানে বলিনি। এগুলি বিভিন্ন শক্তি। এই হলো এনথালপি, এটা শক্তি হিসেবে লিখছি আমি, এটা এনথালপি লিখতে হবে, এটা ইন্টারনাল এনার্জি, এটা শক্তি হিসেবে। এগুলি ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো 1 আর 2, বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। 1 কার জন্য ব্যবহার করব? দ্রাবকের জন্য। আর 2? দ্রব। গুড, এটা বুঝলেই হলো। এবং হিসাব নিকাশ করার সময় এইভাবে হিসাব নিকাশ করবে, তাহলে তোমার হিসাব পরিষ্কার থাকবে। কারণ এক একটা বইয়ে এক এক রকম প্রতীক ব্যবহার করছে, যার জন্য তোমরা কনফিউশনে পড়ে যাবা। কেউ এবি ব্যবহার করছে, কেউ এই দ্রব্যের জন্যই 1 ব্যবহার করেছে, খুব সমস্যা পড়ে যাবে। আল হাসিব, জি স্যার। কি বোঝা গেছে? জি স্যার, ইনশাল্লাহ বুঝতে পারছি স্যার। স্ফুটন কখন ঘটে? স্ফুটন যখন স্যার কঠিনের বাষ্পচাপ এবং তরলের বাষ্পচাপের সমান হয়ে যাবে না, তখন। সেটা তো গলন হলো। স্ফুটন কখন হয়? তো যখন বাষ্পচাপটা তখন বহিস্থ বাষ্পচাপের সমান হয়েছে। বহিস্থ বাষ্পচাপ আবার কি রে? যে তাপমাত্রায় তরলের বাষ্পচাপ বহিস্থ চাপের সমান হয়। সেটা তো স্ফুটনাঙ্ক হলো। স্ফুটন কখন হয়? প্রশ্নটা হলো স্ফুটন কখন হয়? যখন তরলের বাষ্পচাপ এবং স্ফুটন বহিস্থ চাপের সমান হয়। জি স্যার, তরলের বাষ্পচাপ বহিস্থ চাপের সমান হয়। হ্যাঁ। আর গলন হয় কখন? গলন কঠিন কঠিনের অবস্থার বাষ্পচাপ যখন তরল অবস্থার সমান হয়। হ্যাঁ। আর হিমায়ন কখন হয়? তরল থেকে কঠিন। ওটাই উল্টো স্যার, তরল অবস্থার বাষ্পচাপ যখন কঠিন অবস্থার বাষ্পচাপের সমান হয়। আর ঊর্ধ্বপাতন কখন হয়? স্যার কঠিনের বাষ্পচাপ বহিস্থ বাষ্পচাপের সমান হলে স্যার ডাইরেক্ট সেটা বহিস্থ বসায় দিতে হয়। বাষ্পচাপ কি রে? বহিস্থ বাষ্পচাপ কি? হ্যাঁ, বহিস্থ বাষ্পচাপ বলে কোনো কথা আছে? বহিস্থ চাপ। ও স্যার, বহিস্থ চাপ, সরি স্যার। বহিস্থ বাষ্পচাপ বলে কোনো কথা নেই, বহিস্থ চাপের সমান হয়। জি স্যার। এটা ভুল করো না, এটা মুশকিল। বহিস্থ চাপ বলতে বায়ুমণ্ডলের চাপ। জি স্যার। এই তিনটা জিনিস, স্ফুটন, গলন, হিমায়ন আর ঊর্ধ্বপাতন, এটা খুব ভালো করে বুঝবে, কারণ এগুলিকে আমরা প্রভাবিত করতে পারি। এগুলিকে আমরা প্রভাবিত করতে পারি। কিভাবে প্রভাবিত করতে পারি, এই টেকনিকটা আমরা এই ক্লাসে শিখব। আজকে তো একটুখানি আলোচনা হলো, আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। এই তিনটা জিনিস ভালো করে বুঝতে হবে: স্ফুটন, গলন আর হলো ঊর্ধ্বপাতন। জি স্যার। এগুলি খুব ভালো করে না বুঝলে তোমরা কিছু করতে পারবে না। স্ফুটন, গলন, ঊর্ধ্বপাতন। আর কিছু সমস্যা?